সামনেই মোটা লম্বা লাঠির উপর ডান হাত ভর করে সৃজন দাঁড়িয়ে আছে। মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। কি ভেবেছিস পালিয়ে যাবি? তা তো আমি হতে দেব না। এক পা দুপা করে আগাতে শুরু করে, রিমঝিম পেছাতে শুরু করে। ভয়ে শরীর হাত পা কাঁপতে শুরু করছে। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। পেছাতে পেছাতে দরজার সাথে পিঠ ঠেলে যায়, আর পেছাতে পারে না। পিঠের পেছনের দেওয়ালে ডান হাত রেখে শীতল কণ্ঠে প্রশ্ন ছড়ে, পালাচ্ছিস কেন? তোর সমস্যাটা কোথায়? এই শীতল কণ্ঠস্বর বুকে আরো ভয় ঢুকিয়ে দেয়। ভয়ে আর অস্থিরে বারবার এদিক ওদিক চোখে পলক ফেলছে। এক মুহূর্তে এই পরিস্থিতি থেকে বাঁচার অনপ্রায় প্রয়াস চলছে। কি হলো বল ভাইয়া? আসলে তো আসলেই আসলে শোনার জন্য আসেছি। নিজেকে সুস্থ সবল দেখতে চাইলে এখনই ভেতরে যাবি। ধমকের সুরে গলা ফাটানো রাম ধমকে রিমঝিমের আত্মা কেঁপে ওঠে। সৃজন সরে দাঁড়াতেই দরজা খুলে ভেতরে চলে আসে। মুখটা বাংলা পাঁচ করে আবার বিয়ে আসরে এসে চুপচাপ বসে পড়ে। কোনো উপায় নেই, বিয়ে আজ করতেই হবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, সৃজন ভাইয়ের যদি প্রিয় আপুকেই পছন্দ থাকে তাহলে আমার পেছনে কেন হাত ধুয়ে পড়ে গেল? এলিজা শেখ মেয়ের পাশে বসে নরম সুরে শুধায়, আমি জানি তুই এই বিয়েতে একদম রাজি না। সৃজনকে ভয় পাস, অপছন্দ করিস। তবে একটা জিনিস কখনো ভেবে দেখেছিস, মানুষ কিন্তু আপন ভালোবাসার মানুষের উপরেই বেশি রাগ করে, রাগ দেখায়, শাসন করে। আজ হয়তো তুই সৃজনের ভালোবাসার উপলব্ধি করতে পারছিস না, কিন্তু একদিন তুই আমাকে গর্ব করে বলবি, আম্মু তুমি আমাকে আমার জীবনের সেরা উপহারটা দিয়েছ। সেরা না, সবচেয়ে কুৎসিত। কত কি বলবে তোমরা এখন? আমাকে বলির পাঠা পেয়েছ, যে যার মতো বলি দিতে শুরু করেছ। মনে মনে দুঃখ প্রকাশ করে। একটু পরই কাজী উপস্থিত হয়। সৃজন অনেক আগেই রেডি হয়ে রিমঝিমের পাশে বসেছে। সবাইকে সাক্ষী রেখে বিয়ে পড়ানো শুরু হয়। কবুল বলার সময় হয়ে আসে। রিমঝিমকে কবুল বলতে বলতে মুখ খোলে না। আজ যেন পণ করেই নিয়েছে, কবুল বলবে না। নাজমা বেগম কাছে এসে বুঝিয়ে বলে, কিন্তু তবুও মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে না। সৃজনের সকল ধৈর্য ফুরিয়ে গেলে ঘা বুড়িয়ে চোখ গরম করে তাকায়। সৃজন তাকানোর এক নিঃশ্বাসে ফুল স্পিডে বলে, কবুল কবুল কবুল। কাজী অবাক হয়ে বলে, এত স্পিডে তো বাইকও চলে না, যত স্পিডে কবুল বলে মা। সৃজনকে কবুল বলতে বলতে তৎক্ষণাৎ 3 বার কবুল বলে। বিয়ে সম্পন্ন হতে সৃজন স্টেজ থেকে নিচে নামে। বড় বড় কদমের পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। এতক্ষণে রিমঝিমের দেহ প্রাণ এলো। বাঘ নিজের গুহায় চলে গেছে। এখন আপাতত শান্তি। ঘটনা খানিক সময় অতিবাহিত হওয়ার পর ড্রেস চেঞ্জ করে সৃজন আবার নিচে আসে। এখন বিয়েবাড়ির গ্যামজাম নেই, বেশ শান্ত পরিবেশ। রিমঝিমকে আশেপাশে দেখতে না পেয়ে নাজমা বেগম কাছে যায়। আম্মু, রিমঝিম কোথায়? ফুপাকেও দেখছি না। রিমঝিম সহ তারা চলে গেছে? আফতারা তালুকদার চলে গেছে মানে? রিমঝিমকে নিয়ে কোনো নিয়ে গেল? বিস্ময়ক, কারণ আমি পাঠিয়ে দিয়েছি। আব্বু আমাকে বিয়ে হয়ে গেছে, তারপরেও কেন ওকে পাঠিয়ে দিলে? রাগান্বিত হয়ে আফতার তালুকদার পাল্টা জবাব দেয়, দেখো সৃজন, রিমঝিম এখনো ছোট, ওর এখনো সংসার করার মতো বোধ বুদ্ধি হয়নি। সময় হোক, তখনও তোমার সাথে থাকবে। সংসার করার বুদ্ধি হয়নি, কিন্তু প্রেম করার বুদ্ধি হয়েছে, তাই না? রেগে গিয়ে চিল্লিয়ে বলতে শুরু করে সৃজন, এই সিদ্ধান্ত আমার নয়, রিমঝিম নিজেই নিয়েছে। ও এই বাড়িতে তোমার সাথে থাকবে না, নিজের বাড়িতে থাকবে।
আর কারো সিদ্ধান্ত তোমার জোর খাটানো কোনো অধিকার নেই। রাগী কণ্ঠে একটু আগে রিমঝিম, আম্মু আম্মু, মামা তোমার চেয়েছিল আমি বিয়েটা করি। আমিও আমি করেও নিয়েছি। বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমি এই বাড়িতে থাকতে চাই না। আগের মতোই নিজের বাড়িতে থাকবো। আর আমার এই সিদ্ধান্ত তোমরা যদি মেনে না নাও, তাহলে তোমরা আমার লাশ পাবে এই বাড়ি থেকে। ঠান্ডা গলায় হুমকি দেয়। কেঁদে কেঁদে আরও বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেইল করে। রিমঝিমের এই বাড়িতে থাকার ভয়ের কারণ বুঝতে পেরে সবাই রাজি হয়। বর্তমান সৃজন রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে যায়। একটু পরেই রুম থেকে ভাঙচুরের শব্দ শোনা যায়। রাগ কন্ট্রোল করতে পারে না পেরে সকল রাগ রুমের উপর ঝরছে। রুমের প্রতিটি শৌখিক জিনিস তুলে তুলে আশ্রা মারছে। ভাঙচুর করে পুরো রুমের 12টা বাজিয়ে দেয়। আফতার তালুকদার চিন্তায় পড়ে যায় কি করবে। একদিকে ছেলের জেদ, আরেকদিকে তাদের ভাগ্নি নাজমা বেগম। সকালে সৃজনের রুমে আসে, কিন্তু রুম লক করে। অনেক ডাকাডাকি পরও কোনো সাড়া শব্দ পায় না। খাবার খেতে বললেও দরজা খোলে না। চারপাশে কারণে কাল সারাদিনও কিছু খায়নি। রাতে অনেক চেষ্টার পরও খাওয়াতে পারেনি। নাজমা বেগম চিন্তায় পড়ে যায়। কি করবে না করবে, ছেলের চিন্তা দিশেহারা। আফতার তালুকদারকে সব খুলে বলে, তোমার ছেলের প্রতি গতি কিছু আমি বুঝতে পারছি। ভালোবাসলো একজনকে, বিয়ে হলো আর একজনের সাথে, এখন পাগলামি করছে। এর কোনো মানে হয়? রিমঝিম সকাল 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 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। বিছানা এলোমেলো ভাবে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মুখের উপর ফোন ধরে কলেজের নতুন বান্ধবী আলিয়ার সাথে হেসে হেসে কথা বলছে। এই হলো কালকের পুরো ঘটনা। আর যাই বল, শেষে মাথা খাটিয়ে বুদ্ধিটা বের করেছিলাম বলেই এখন স্বাধীনভাবে প্রাণ ভরে শ্বাস নিচ্ছি। সবাইকে কেঁদে কেঁদে ইমোশনাল করে ওই বাড়ি থেকে আউট হয়েছি। বাবা গো, ভয়ে তো কান্না ছিলই না, কিন্তু তবুও বাঁচার তাগিদে মিথ্যা কান্না করতে হয়, বুঝলি বেষ্টু? না হলে আজ সিংহের গুহায় সিংহমশাইয়ের সাথে আমার অবস্থান করতে হতো। ওই হিটলার সারাদিন সিংহের মতো গর্জন করা ছাড়া আর কিছুই জানে না। এক নাম্বারের অভ্যাস, অভদ্র পুরুষ। আপুর, তোমাকে এখন সিংহমশাইয়ের সাথে পার্মানেন্ট থাকতে হবে। পেছন থেকে রিমঝিমের ছোট ভাই মাহিদ বলে, এই ছোট বাদর, তোকে কে বলেছে? আমি তো ওই বাড়িতে আর যাবই না। ভুলে গেলে আজকে রিসেপশনের পার্টি আছে। মামা তোমাকে নিতে এসেছে, বাহিরে এসে দেখো। এটা বলেই আবার দৌড়ে রুম থেকে বাড়িয়ে যায়। রিমঝিম এইবার সত্যি চিন্তিত হয়। এইবার যদি মনে একটু শান্তির অনুভব করি, তো 10 বারই ওই হিটলারের জন্য মনে অশান্তি ঢুকে যাবে। বিকালে রিসেপশন পার্টির জন্য লেহেঙ্গা, ভারী গহনা আর ভারী মেকআপে রিমঝিমকে সাজানো হয়। মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর বাবি ড্রাবলের মতো চেহারা। ওয়াও! পার্লারের আর্টিস্ট বলির পাঠানোকে ভালোই ঘষে ঘষে সাজিয়ে দিয়েছে আপু। বলি দেওয়ার জন্য একদম রেডি, তাই না? আর্টিস্টটা বেকার বনে যায়। কি বলবো কিছুই বুঝতে পারল না, শুধু অবাক চোখে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। ওয়াও রিম, তোকে তো পুরো অপ্সরা লাগছে রে। সৃজনের ছোট বোন স্মৃতি বলি পাঠাকে চিনতে দেখছিস, কেউ ভুল করবে না। যা তো এখন থেকে একদম ঢং করিস না। টেনশন হাফ মাপ অবস্থা, আর তুই এসেছিস সৌন্দর্য খুঁজতে। আরে রাগ করিস না, আমি সত্যি সত্যি কথা বললাম, তোকে অনেক সুন্দর লাগছে। রিমঝিম আর সৃজন স্টেজের পাশাপাশি বসে আছে। দুজনে চুপচাপ করে, মুখে কোনো কথা নেই, কেউ কারোর দিকে তাকাচ্ছেও না। একসাথে দুজনকেই বেশ ভালো লাগছে।
তবে বাস্তবে তো এদের মধ্যে কোনো মিলই নেই। পরিচয় পর্যন্ত শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। ক্লান্ত রিমঝিম পেটে খিদে ঝটপট খাবার খেয়ে নেয়। খাবার শেষ হতে স্মৃতি আর একজন মহিলা আত্মীয় রিমঝিমকে সৃজনের ঘরে নিয়ে যায়। তাজা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে ঘর সাজিয়েছে। পুরো রুম তাজা ফুলের গন্ধে মো মো করছে। রুমটা দেখতেও চোখ ধাঁধানো সুন্দর লাগছে। এই তো ইমোশনাল ব্ল্যাকমেইল। এত কিছু করার পরও কোনো কাজ হলো না। সেই সিংহের গুহায় আসতে হলো। রিমঝিমকে বিছানায় বসিয়ে দুইজন রুম থেকে বেরিয়ে যায়। রুমটা ছিমছাম। হালকা কিছু ফার্নিচার, ড্রেসিং টেবিল, সিঙ্গেল দুটো সোফা, আলমারি, একটা টি টেবিল আর সাদা কালারের শৌখিন কিছু জিনিস। ব্যাস এইটুকুই রুমের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ভয়ে তো কিছুই ভালো লাগছে না। মাথাটা ভো ভো করে ঘুরছে, বুকটা ধুপ ধুপ করছে। না জানি কি হয়। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই হার্টবিট দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে। ভয় আর আতঙ্ক মিশিয়ে একাকার অবস্থা। অবশেষে অপেক্ষা শেষ হয়। দরজা খুলে সৃজন ভেতরে প্রবেশ করে। সৃজনকে দেখেই কলিজার ধক করে ওঠে। মাথা তুলে একবার তাকায়। সম্ভবত 6.0 লম্বায় একজন সুদর্শন পুরুষ। মাথা ভর্তি ঘন সিল্কি চুল, খোঁচা খোঁচা চাপ দাড়ি, ফর্সা চেহারা চকচক করছে। ভাইয়া যে এত সুন্দর, কই আগে তো কখনো চোখে পড়েনি। অবশ্য পড়বেই বা কী করে? সবসময় সিংহ আর বাঘের রূপ ধারণ করলে তো সিংহ আর বাঘকেই দেখতে পাবো। রাগে তর্জন গর্জন করতে থাকে। আর আবার সৌন্দর্য দেখার সময় আছে। জীবন বাঁচানো নিয়ে তখন টান অবস্থা। সৃজন ধীরে পায়ে রিমঝিমের দিকে এগিয়ে আসছে। আর এইদিকে রিমঝিমের ভয়ে হার্ট অ্যাটাক আসার মতো অবস্থা।